আসসালামু আলাইকুম। নিউটনের বলবিদ্যা চ্যাপ্টারের 3 নাম্বার লেকচারে সবাইকে স্বাগতম। আজকে আমরা সংঘর্ষের আরেকটি ইম্পর্টেন্ট টাইপ দেখবো, যেটা হচ্ছে সংঘর্ষ মূলত দুই প্রকারের, একটা স্থিতিস্থাপক সংঘর্ষ, একটা অস্থিতিস্থাপক সংঘর্ষ। কখন কোন টাইপের সংঘর্ষ হয় তা নিয়েই এই টপিকটা নিয়ে আমরা আলোচনা করব। এখন স্থিতিস্থাপক সংঘর্ষ হয় যখন কোনো একটা সংঘর্ষে ভরবেগের পাশাপাশি গতিশক্তিও সংরক্ষিত থাকে, এবং অস্থিতিস্থাপক সংঘর্ষে ঠিক তার উল্টো, অর্থাৎ গতিশক্তি সংরক্ষিত থাকে না। এখন আমাদের সংঘর্ষের ক্ষেত্রে ভরবেগ সংরক্ষণ থাকতে হবে মাস্ট, কিন্তু গতিশক্তি কিন্তু সংরক্ষিত নাও থাকতে পারে। কারণ যখন সংঘর্ষ হয় সেখানে শব্দ উৎপন্ন হয়, তাপ শক্তি উৎপন্ন হয়, বিভিন্নভাবে এর ভিতরে যে শক্তিগুলো থাকে সেই শক্তি অপচয় হতে পারে, যার কারণে আদিতে যেই গতিশক্তি ছিল আর শেষে যে গতিশক্তি তা সবসময় সেম হয় না। এখন সেম কখন হয় না এবং সেম হইতে গেলে আমাদের কি কি করা লাগে সেগুলো নিয়ে আমরা একটা ম্যাথ প্রবলেম নিয়ে আসছি, যেখানে একটা 2 কেজি ভরের বস্তু 10 মিটার/সেকেন্ড বেগে 3 কেজি ভরের একটা স্থির বস্তুকে আঘাত করে, এবং আঘাত করার পর 2 কেজি ভরের বস্তুটা 4 মিটার/সেকেন্ড বেগে চলতে থাকে, এবং 3 কেজি ভরের বস্তুটা 4 মিটার/সেকেন্ড বেগ প্রাপ্ত হয়। তো এখন এই ম্যাথে আমাদের বলছে যে সংঘর্ষটি স্থিতিস্থাপক কি না। তাহলে প্রথমে আমরা এখানে যে কাজটা করবো সেটা হচ্ছে আগে দেখবো যে ভরবেগ সংরক্ষিত আছে কিনা। তো আদি ভরবেগ পি ইনিশিয়াল কত? m1u1 প্লাস m2u2। এই ক্ষেত্রে m1 কত? 2, আর u1 10, আর ইন্টু ইউ টু, যেহেতু 0 তাহলে এটা হবে 0। তাহলে আদিতে টোটাল ভরবেগ ছিল 20 কেজি মিটার/সেকেন্ড, অ্যান্ড এটা ফাইনাল ভরবেগ অর্থাৎ পি ফাইনাল হচ্ছে m1v1 প্লাস m2v2, যেখানে m1 এর মান এত, v1 এর মান 4, m2 এর মান 3, v2 এর মান 4। তাহলে 4 দুগুণে 8, 3 4 12, 12 আর 8 যোগ করলে আসে কত? 20 কেজি মিটার/সেকেন্ড। অর্থাৎ এখানে ভরবেগ সংরক্ষিত আছে। এবার আমাদের দেখতে হবে যে গতিশক্তি সংরক্ষিত আছে কিনা। তাহলে গতিশক্তি সংরক্ষিত আছে কিনা তা দেখার জন্য আমরা ই কে ইনিশিয়াল দেখবো, যেটা হচ্ছে হাফ m1u1 স্কোয়ার প্লাস হাফ m2u2 স্কোয়ার। m2 যেহেতু স্থির তাহলে তার কোনো গতিশক্তি থাকবে না। m1 এর ক্ষেত্রে হাফ ইন্টু m1 এর মান 2, u1 এর মান 10। তাহলে এই 2 আর এই 2 কাটা, তাহলে 10 এর স্কোয়ার আসে 100। তাহলে আদিতে তার মোট গতিশক্তি ছিল 100 জুল। এবার তাহলে আমরা তার ফাইনাল গতিশক্তি দেখি, যে ই কে ফাইনাল হাফ m1 v1 স্কোয়ার প্লাস হাফ m2 v2 স্কোয়ার, যেখানে m1 এর মান হচ্ছে 2 কেজি, v1 এর মান 4, সেম ভাবে m2 এর মান 3 কেজি, আর v2 এর মানও 4। এদের মধ্যে যদি আমরা হিসাব করি 2 আর 2 কাটা, 4 এর স্কোয়ার কত? 16। এখানে 4 এর স্কোয়ার কত? 16, 16 ভাগ 2 মানে 8, 3 8 24। তাহলে টোটাল গতিশক্তি আসলো কত? 40 জুল। অর্থাৎ ই কে ইনিশিয়াল আর ই কে ফাইনাল সেম না, তাহলে এটা স্থিতিস্থাপক নয়। তাহলে আমাদের 1 নং কোশ্চেনের আনসার আমরা পাইলাম, যেখানে তার ভরবেগ সংরক্ষিত কিন্তু তার গতিশক্তি সংরক্ষিত নয়, যার কারণে এটা একটা স্থিতিস্থাপক সংঘর্ষ হবে না। এখন 2 নং কোশ্চেনে আমাদের জানতে চাইছে স্থিতিস্থাপক সংঘর্ষ হতে হলে এর শেষ বেগ কিরকম হতো। অর্থাৎ শেষ বেগ অবশ্যই 4 আর 4 থাকলে এটা স্থিতিস্থাপক সংঘর্ষ হবে না। শেষ বেগ কত থাকলে এটা একটা স্থিতিস্থাপক সংঘর্ষ হতো, এখন আমরা সেটাই বের করার চেষ্টা করব। তাহলে আমরা দ্বিতীয় ধাপে যে ম্যাথটা করবো সেটা হচ্ছে, এখন 2 কেজি ভরের বস্তু 10 মিটার/সেকেন্ড বেগে 3 কেজি ভরের স্থির বস্তুকে আঘাত করবে, এবং আঘাত করার পর তারা দুজনেই যথাক্রমে v1 এবং v2 বেগে চলতে থাকবে। অর্থাৎ v1 এবং v2 এর মান বের করে আমাদের দেখতে হবে যে স্থিতিস্থাপক সংঘর্ষ হতে হলে তাদের বেগ কত হয়। তাহলে v1 এর মান আমরা কিভাবে বের করবো? আমরা আগের লেকচারে দেখছি, 2টা দাগ, মাঝখানে যোগ, নিচে m1 প্লাস m2, m1 প্লাস m2, উপরে m1 মাইনাস m2, সাথে গুণ করতে হবে u1, এখানে 2 m2 u2। m1 এর মান 2, m2 এর মান 3, u1 এর মান 10, আর যেহেতু u2 এর মান 0 তাহলে পুরোটার মান হবে 0। তাহলে এখান থেকে আমরা পাই -10/-2 মিটার/সেকেন্ড। অর্থাৎ সংঘর্ষের পরে v1 এর মান কত হইতে হবে? v1 এর মান হতে হবে -2 মিটার/সেকেন্ড, অর্থাৎ বিপরীত দিকে হইতে হবে। তাহলে এবং v2 এর মান সেম ভাবে
m1 প্লাস m2, m1 প্লাস m2, উপরে হবে m2 মাইনাস m1, সাথে গুণ করবো u2, আর এখানে হবে 2m1 u1, 3 minus 2 is u2 এর মান 0 হওয়ার কারণে এই পুরোটা হবে 0, এই পাশে উপরে 5, 2 দুগুণে 4 আর 3 4, সরি 2 দুগুণে 4, 4 10 40, 40 কে 5 দিয়ে ভাগ করলে আসবে 8 মিটার পার সেকেন্ড। এখন তাহলে আমরা দেখি যে আমরা আগের বার দেখছিলাম সংঘর্ষের আগের গতিশক্তি ই কে ইনিশিয়াল ছিল 100 জুল, এবার দেখি সংঘর্ষের পরের গতিশক্তি ই কে ফাইনাল কত হয়। হাফ ইন্টু m1 হচ্ছে 2 ইন্টু v1 মাইনাস 2 স্কোয়ার প্লাস ইন্টু হচ্ছে 3 আর ইন্টু হচ্ছে 8 স্কোয়ার, 2 2 কাটা, এখানে থাকে 4 যোগ 64। এখানে যদি আমরা দেখি 8 কে স্কোয়ার করলে আসে 64, 64 কে 2 দিয়ে ভাগ করলে আসে 32, 32 কে যদি 3 দিয়ে গুণ করে তাহলে কত আসে 96, অর্থাৎ তাহলে এখানে মান কত আসলো 96 যোগ 4 মানে 100 জুল। তাহলে এইটাই হচ্ছে আমার এদের শেষ গতিশক্তি, যেখানে আদি গতিশক্তি আর শেষ গতিশক্তি সেম আছে, যার কারণে আমরা বলতে পারবো যে স্থিতিস্থাপক সংঘর্ষ হতে হলে প্রথম বস্তুটি -2 মিটার পার সেকেন্ড বেগে, মানে 2 মিটার পার সেকেন্ড বেগে পিছনের দিকে যাবে, এবং দ্বিতীয় বস্তুটি 8 মিটার পার সেকেন্ড বেগে সামনের দিকে যাবে। তাহলে এটাই হচ্ছে আমাদের দ্বিতীয় ম্যাথের আনসার, যেখানে আমরা আশা করি স্থিতিস্থাপক সংঘর্ষ এবং অস্থিতিস্থাপক সংঘর্ষ খুবই সুন্দর মতো বুঝতে পারলাম। এন্ড এই টাইপের এর চেয়ে কঠিন ম্যাথ আর আসে না, যদি আসে তাহলে এই শর্তটি ইউজ করে আমাদের ভরবেগের চুরি কাটায় বিভিন্ন ম্যাথ করতে হবে। আশা করি সেগুলো তোমরা পারবে। এখন আমরা আমাদের সামনের আরো কিছু টাইপের দিকে চলে যাই। এতক্ষণ আমরা একটা ফিক্সড ক্ষেত্রের জন্য ভরবেগ দেখতেছিলাম, বাট ভরবেগকে আমরা আরো বিভিন্ন আঙ্গিকে চিন্তা করতে পারি। তার জন্যই আমাদের এখনকার যে টপিক সেটা হচ্ছে বিভিন্ন ক্ষেত্রে ভরবেগ। আমরা নিউটনের দ্বিতীয় সূত্র থেকে জানি যে F is equals to dp by dt, অর্থাৎ সময়ের সাথে ভরবেগের পরিবর্তন বা ভরবেগের পরিবর্তনের হার। এখন p মানে হচ্ছে mv, তাহলে সেটা মান বসালে আমরা পাই ddt of mv। এখন আমরা নরমালি যে ক্ষেত্র জানি সেটা হচ্ছে ভর যখন ধ্রুবক, কারণ আমরা ধরে নেই যে কোনো একটা বস্তুর ভর সবসময় ধ্রুবক এবং তার জাস্ট বেগ পরিবর্তনশীল। তা নিয়ে আমরা এতক্ষণ এতগুলা ম্যাথ দেখলাম। তো সেই ক্ষেত্রে আমরা যা পাই F সমান সমান ddt of mv। এখানে m ধ্রুবক হলে সেটা ডিফারেন্সিয়েশনের বাইরে চলে আসবে, অর্থাৎ m ইন্টু ডিভি বাই ডিটি। আর ডিভি বাই ডিটি মানে আমরা জানি ত্বরণ a, তাহলে F সমান সমান আসে m a। আমরা নিউটনের দ্বিতীয় সূত্র এটাই দেখছি এবং আমরা এতক্ষণও এভাবেই ম্যাথ করতেছিলাম। কিন্তু সবসময় যে শুধু ভরই ধ্রুবক হবে, বেগ পরিবর্তনশীল হবে এমনটা তো নাও হইতে পারে। সাপোজ তুমি একটা ক্ষেত্র চিন্তা করো, যেখানে একটা ধরো ট্রাক আছে, এই ট্রাকের মধ্যে বালু বোঝাই করা, এই ট্রাকটা ধরো ফিক্সড ভি বেগে সামনের দিকে যাইতেছে, কিন্তু এই ট্রাকের ধরো এখানে এমন একটা অবস্থা আছে যার কারণে এখান থেকে বালু কন্টিনিউয়াসলি নিচের দিকে পড়তেছে। এখন এই ট্রাকটা তো অলওয়েজ ভি বেগের সামনের দিকেই যাবে, কিন্তু এই যে তার ভর আস্তে আস্তে কি হবে, আস্তে আস্তে ভর পড়ার ফলে তার কি ভর কমবে না? তার টোটাল ভর ছিল m, কিন্তু এখন কি তার ভর আস্তে আস্তে কমবে। এখন এই কমার কারণে সেখানে বেগ কনস্ট্যান্ট কিন্তু ভর কনস্ট্যান্ট না। তাহলে এই ক্ষেত্রে আমরা যে সূত্রটা পাবো সেটা হচ্ছে F সমান সমান ddt of mv। এবার বেগ কনস্ট্যান্ট, তাহলে বেগ বাইরে আসবে, অর্থাৎ v ইন্টু dm বাই dt। এখন কথা হইতে পারে এই dm বাই dt মানে কি? এই dm বাই dt হচ্ছে সময়ের সাথে ভরের বৃদ্ধি অথবা হ্রাস, এক কথায় সময়ের সাথে ভরের পরিবর্তন বা ভর পরিবর্তনের হার। এখন এখানে দুইটা কেস হইতে পারে, হয় এখান থেকে প্রতি সেকেন্ডে 1 কেজি বা 2 কেজি এরকম একটা ফিক্সড অ্যামাউন্টের ভর পড়তে পারে, অথবা এখানে ধরো একটা পানির ধরো এখানে বালু না, এখানে পানি আছে, তো পানির ওয়ালা একটা ট্রাক যখন যাইতেছিল তখন যদি বৃষ্টি হয় তাহলে কন্টিনিউয়াসলি গিয়ে সেখানে পানি এক্সট্রা অ্যাড হইতে থাকবে, তাহলে তখন কি তার ভর আস্তে আস্তে বাড়বে। তো সেইটাই আমরা এখান থেকে পাই যে যখন তার ভর বাড়ে অথবা কমে কিন্তু বেগ কনস্ট্যান্ট থাকে, সেই ক্ষেত্রে আমরা যে ফর্মুলা পাই সেটা হচ্ছে F is equals to v into dm by dt। এইখানে আমাদের ভর পরিবর্তনশীল এবং বেগ ধ্রুবক। এরপরে এমনও তো হতে পারে যে তার ভর এবং বেগ দুইটাই কি পরিবর্তনশীল বা চলক, একটাও ধ্রুবক না। সেই ক্ষেত্রে আমরা এভাবে চিন্তা করতে পারি, যখন আমরা একটা রকেটকে মহাকাশে পাঠাই,
এটা কোন রকেট আমার বলার দরকার নেই, তোমরা সবাই অলরেডি জানো। তো ধরো আমি রকেটটাকে যখন মহাকাশের দিকে পাঠাবো, রকেটের ভিতরে কিন্তু একটা ফিক্স লেভেল পর্যন্ত শুধু জ্বালানি থাকে। তো রকেট যখন উপরের দিকে যায় তখন সে আদিবেগ ছিল ইউ, সে স্থির থেকে কি উপরে আস্তে আস্তে উপরের দিকে যায়, যখন সে একটা পর্যায়ে গিয়ে ভি বেগ অর্জন করে। এবং তার আদিতে এখানে ধরো এম পরিমাণ জ্বালানি ছিল। তো সে তো কন্টিনিউয়াসলি কি করে, তার জ্বালানি ডাম্প করার ফলে তো সে উপরের দিকে একটা বেগ পায়, যার ফলে যখন সে ধরে এখানে টি সমান সমান জিরো, এখানে টি সমান সমান টি টাইমে তার বেগ হচ্ছে ভি এবং তার ভর এম প্রাইম। অর্থাৎ এখানে তার ভরও পরিবর্তনশীল, বেগও পরিবর্তনশীল। এরকম ক্ষেত্রে আমরা যে সূত্রটা পাবো সেটা হচ্ছে এফ সমান সমান ডিডিটি অফ এম ভি। তোমরা ডিফারেন্সিয়েশন করছো, ওই যে ডিফারেন্সিয়েশনের সেই সূত্রটা মনে আছে, ডিডি এক্স অফ ইউ ভি, যেখানে ইউ আর ভি দুইটাই এক্স এর যে কোনো একটা ফাংশন। সেক্ষেত্রে আমরা কি পেলাম, প্রথমে ইউ কে ফিক্সড রেখে ভি কে ডিফারেন্সিয়েশন করা লাগে, এরপর ভি কে ফিক্সড রেখে ইউ কে ডিফারেন্সিয়েশন করা লাগে। এখানেও সেম কাজ করবো, একবার আমি এম কে ফিক্সড রেখে ভি কে ডিফারেন্সিয়েট করব, এরপর এবার আমি ভি কে ফিক্সড রেখে এম কে ডিফারেন্সিয়েট করব। এইটাই হচ্ছে যখন আমার ভর আর বেগ দুইটাই কনস্ট্যান্ট থাকে, তখন আমরা যেভাবে ভর আর বেগ দুইটা যখন পরিবর্তনশীল থাকে তখন আমরা কিভাবে এদের ক্যালকুলেট করতে পারি। এখন এই ক্যালকুলেট করার এই বিভিন্ন সূত্রগুলোকে আমরা বিভিন্ন ম্যাথের মাধ্যমে এখন অ্যানালাইজ করার চেষ্টা করব, যেখানে একবার ভর কনস্ট্যান্ট, একবার বেগ কনস্ট্যান্ট, একবার দুইটার একটা কনস্ট্যান্ট না, দুইটাই পরিবর্তনশীল। আশা করি এই টপিকগুলো তোমরা বুঝতে পারছো। এখন ম্যাথমেটিক্স এর প্রবলেমে চলে গেলে আশা করি তোমরা এটাকে আরো ভালো মতো বুঝতে পারবা। আমরা এমন ম্যাথ কিন্তু আমাদের লেকচার একই দেখছিলাম, যেখানে আমাদের ভর ধ্রুবক থাকে এবং বেগ পরিবর্তনশীল থাকে। তাই আমরা আমাদের দ্বিতীয় টাইপের একটা ম্যাথ দেখি, যেখানে বলা আছে যে একটা 50 গ্রাম ভরের বেলুন থেকে 10 মিটার পার সেকেন্ড বেগে গ্যাস বের হয়ে বেলুনটি 3 সেকেন্ডে বায়ুশূন্য হয়। এর উপর ক্রিয়াশীল বল কত সেটা আমাদের বের করতে হবে। এখন বিষয়টা হইতেছে গিয়ে, এখানে একটা বেলুন ধরো, এটা একটা বেলুন, এই বেলুন থেকে নির্দিষ্ট পরিমাণ গ্যাস 10 মিটার পার সেকেন্ড বেগে বের হচ্ছে। এখন এটাতে গ্যাসটা 10 মিটার পার সেকেন্ডে বের হয়, তার মানে এর একটা ফিক্সড বেগ, সেটা হচ্ছে ভি সমান সমান 10 মিটার পার সেকেন্ড। 50 গ্রাম ভরের বেলুনটা 3 সেকেন্ড যাবত এখান থেকে গ্যাস বের হওয়ার ফলে কি হয়, এটা বায়ুশূন্য হয়। তো এই বায়ুশূন্য হওয়ার ফলে আমরা এখান থেকে কন্টিনিউয়াসলি কি হবে, এর ভর কমবে। ভর কমার কারণে ভরটা হবে পরিবর্তনশীল, যার কারণে আমরা এখান থেকে 3 সেকেন্ডে ভর কমে বা বের হয় সমান সমান 50 গ্রাম। তাহলে 1 সেকেন্ডে ভর কমে বা বের হয় সমান সমান 50/3 গ্রাম সমান সমান 16.67 গ্রাম। এটাকে কেজিতে নিলে আসবে 0.01667 কেজি। এখন বলো তো এটা আমরা কি পেয়েছি, 1 সেকেন্ডে যতটুকু ভর কমে বা বাড়ে এটাকে আমরা কি বলতাম, এটা কি আমরা বলতাম না ডিএম বাই ডিটি, বা ভর পরিবর্তনের হার। তাহলে এইটাই হচ্ছে আমার এই ম্যাথের জন্য ডিএম বাই ডিটি। যেহেতু এখানে আমার ভর পরিবর্তনশীল, বেগ ফিক্স, তাহলে এখানে কোন সূত্রটা হবে, এখানে ওকে বায়ুশূন্য হলে এর উপর ক্রিয়াশীল বল বের করতে বলছিল, তাহলে বলের ক্ষেত্রে আমরা এখানে কোন সূত্র পাবো, এফ সমান সমান ভি ইন্টু ডিএম বাই ডিটি। এই সূত্রটা আমরা এখানে বসাবো, যেহেতু ভর পরিবর্তনশীল আর বেগ কনস্ট্যান্ট। এখানে বেগটা হচ্ছে ফিক্স 10 মিটার পার সেকেন্ড, আর এখানে ডিএম বাই ডিটির মান আমরা একটু আগে বের করছি, প্রতি সেকেন্ডে ভরের পরিবর্তন, যেটা হচ্ছে 0.01667 কেজি। এখন এদের গুণ করলে আমরা আলটিমেটলি এর উপর কি পরিমাণ বল প্রয়োগ হয় সেটা পাবো, সেটা হচ্ছে 0.1667 নিউটন। তাহলে এই পরিমাণ বল বেলুনের উপরে ক্রিয়াশীল থাকার ফলে বেলুনটা 3 সেকেন্ডে বায়ুশূন্য হতে পারছে। এটা হচ্ছে আমার সেকেন্ড কেসের একটা ম্যাথ, যেটা আমরা খুব সহজেই আমাদের সূত্রটা দিয়ে সলভ করে ফেলতে পারলাম। এখন আমরা আমাদের থার্ড কেস, অর্থাৎ যেটা থেকে মেইনলি সিকিউ গুলো আসে, সেখান থেকে একটা ম্যাথ সলভ করবো। চলো সেই ম্যাথে চলে যাওয়া যাক। এখন আমরা আমাদের আরেকটা ম্যাথে চলে আসলাম, যেখানে বলা আছে একটা 3000 কেজির বালুবাহী ট্রাক 72 কিলোমিটার পার আওয়ার বেগে চলাকালীন অবস্থায় প্রতি সেকেন্ডে 1 কেজি করে বালু তার ছিদ্র দিয়ে বের হয়ে যায়। গাড়িটিকে সমবেগে রাখতে কি পরিমাণ বল প্রয়োগ করা লাগবে। এখন আমরা যদি বলের সংজ্ঞা দেখি, বল ইজ ইকুইভ্যালেন্ট টু এম এবং বল ইজ ইকুইভ্যালেন্ট টু এ, অর্থাৎ বল ভরের সাথে এবং ত্বরণের সাথে উভয়ের সাথেই সমানুপাতিক। এই ক্ষেত্রে যদি তুমি দেখো 1 কেজি করে বালু কি হয়, প্রতি সেকেন্ডে পড়তেছে, যার কারণে এই 3000 কেজি ওজনটা ভরটাকে আস্তে আস্তে কমবে না।
তো ভর কমলে এটাকে ব্যালেন্স করার জন্য কি আমার বেগ বাড়তে হবে? এটা তো অবভিয়াসলি, কারণ আমি যখন একটা 10 কেজি ভরের বস্তা টানবো তখন আমার বেগ যা হবে, যদি আমি একটা 1 কেজি ভরের বস্তা টানি তাহলে আমার, যদি সেম বল প্রয়োগ করি তাহলে কি আমার বেগ আরো বেশি হবে? এটা তো কমন সেন্স। তো সেই ক্ষেত্রে আমার ভর অবশ্যই কি, বেগ অবশ্যই কি হবে, বাড়বে। তবে আমার বেগ বাড়তে দেওয়া যাবে না, আমি এই বেগটাকে ফিক্স রাখতে চাই। তো বেগটাকে ফিক্স রাখতে হলে আমার কি এখানে এক্সট্রা ফোর্স দিতে হবে, এক্সট্রা ফোর্স দিয়ে আমার এটার বেগকে ফিক্স রাখতে হবে। তো সেই ক্ষেত্রে আমি যে সূত্রটা প্রয়োগ করবো সেটা হচ্ছে এফ ইজ ইকুয়ালস টু এম ইন্টু ডিভি বাই ডিটি প্লাস ভি ইন্টু ডিএম বাই ডিটি। ভর পরিবর্তন হলে এর বেগ কিন্তু অটোমেটিক্যালি পরিবর্তন হবে। আমরা কি সূত্রটা জাস্ট একটা এক্সাম্পলের জন্য দেখছিলাম, কিন্তু এই ক্ষেত্রে আমরা এই সূত্রটাই পাবো। তবে আমার এখানে বেগকে পরিবর্তিত হইতে দেওয়া যাবে না, বেগকে আমার রাখতে হবে কি, সমবেগ রাখতে হবে। যার ফলে এই ডিভি বাই ডিটি এর মান কত আসবে? এটা আসবে 0। তাহলে আলটিমেটলি আমার এফ সমান সমান কত আসবে? ভি ইন্টু ডিএম বাই ডিটি। অর্থাৎ আমার এখান থেকে যে ফর্মুলাটা আমরা পাই সেটা হচ্ছে এফ ইজ ইকুয়ালস টু ভি ইন্টু ডিএম বাই ডিটি। কারণ আমি বেগকে সমবেগ ধরে ম্যাথ করতেছি, কারণ আমার বলাই আছে যে বেগকে সমান রাখতে হবে। তাহলে সেই ক্ষেত্রে এর বেগ কত? এর বেগ হচ্ছে 72 কিলোমিটার পার আওয়ার। আমরা যদি 72 কিলোমিটার পার আওয়ারকে মিটার পার সেকেন্ডে নেই, তাহলে শর্টকাট ফর্মুলা হচ্ছে 72কে 3.6 দ্বারা ভাগ করবা, যার ফলে তোমার রেজাল্ট আসবে 20 মিটার পার সেকেন্ড। তাহলে এর বেগ হচ্ছে কত? 20 মিটার পার সেকেন্ড। আর প্রতি সেকেন্ডে 1 কেজি হারে বালু পড়তেছে, তার যার কারণে ডিএম বাই ডিটির মান কত? 1। এই ডিএম বাই ডিটির মান হচ্ছে 1 কেজি পার সেকেন্ড। কেজি আর সেকেন্ড দুইটাই এসআই একক, যার কারণে এদেরকে আমার চেঞ্জ করার কোনো দরকার নেই। তাহলে 20 ইন্টু 1 সমান সমান 20 নিউটন বল আমার প্রয়োগ করতে হবে যদি আমি এইটাকে কম বেগটাকে সমান রাখতে চাই। এখন এই 20 নিউটন বল আমি কি সামনের দিকে প্রয়োগ করবো না পিছনের দিকে? তুমি ধরো এই যে এই বালুবাহী ট্রাকটা আমি আঁকি, ট্রাকটার বেগ সবসময় হবে এদিকে। তাহলে বালু যে পড়ে যেতেছে, এই বালু পড়ার ফলে ট্রাকের বেগ কি এই বরাবর বাড়ার কথা। তাহলে ট্রাকের বেগ যদি এই বরাবর বাড়ে তাহলে আমার কি এই বরাবর তার অপোজিটে বল প্রয়োগ করে কি তার বেগ ফিক্স রাখতে হবে। তার যতটুক বেগ বাড়ে আমার ততটুক ত্বরণ প্রয়োগ করে তার বেগকে সেম রাখতে হবে, যার কারণে তার যেইটুক বেগ বাড়তেছে সেই সেম পরিমাণ বেগ যাতে কমে। অর্থাৎ আমার এই বলটা আলটিমেট এখানে যেহেতু ভর কমতেছে, তাহলে এই ডিএম বাই ডিটির মানটা আসলে আসবে -1 কেজি পার সেকেন্ড। কারণ 1 কেজি করে ভর এখান থেকে কমতেছে। তাহলে এইখানেও আমার কি আসবে? এখানে -1 আসবে। তাহলে -1 দ্বারা একে গুণ করলে আনসার আসবে -20 নিউটন। অর্থাৎ বেগ যেদিকে তার অপোজিটে আমি বল প্রয়োগ করে তাকে সমবেগে রাখতে হবে। আশা করি এই ম্যাথটা বোঝা গেছে। যদিও এই টাইপের ম্যাথ আমাদের বোর্ডে খুব কমই আসে, আমাদের অরিজিনালি সংঘর্ষ টাইপের ম্যাথগুলোই বেশি আসে। সো আশা করি এই টাইপের ম্যাথ আসলেও যাতে তুমি সলভ করতে পারো, তবে মেইনলি তুমি সেই ম্যাথগুলোর দিকে ফোকাস করবে, কারণ সেগুলোই এক্সামে সবচেয়ে বেশি বেশি করে আসে। আমরা আমাদের ভরবেগ রিলেটেড আরো একটা ম্যাথে চলে আসলাম, যেখানে এটা হচ্ছে বুলেট এবং তক্তা রিলেটেড। তো তক্তার ম্যাথ করার আগে আমরা বুলেট সম্পর্কিত ম্যাথের একটা ভালো ধারণা নিয়ে নিই। সেটা হচ্ছে 50 গ্রাম ভরের একটি বুলেট 1000 মিটার পার সেকেন্ড বেগে মারার ফলে একটা দেয়ালের অর্ধেক প্রবেশ করে বুলেটটা তার বেগ অর্ধেক হারায়। দেওয়ালের পুরুত্ব দেওয়া আছে 1 মিটার। তো প্রথম কোয়েশ্চেনটা করছে দেওয়ালের বাধাদানকারী বল কত, অর্থাৎ দেওয়ালটা কি পরিমাণে বাধা দেওয়ার ফলে বুলেটটা দেওয়ালের ভিতরে বেগ আস্তে আস্তে কমে। তো সেই ক্ষেত্রে আমরা যদি এটা ক্যালকুলেট করতে যাই, আমাদের এখানে কোন সূত্র প্রয়োগ করা লাগবে? আমাদের এখানে আদি বেগ ইউ দেওয়া আছে কত? 1000 মিটার পার সেকেন্ড। শেষ বেগ ভি কি দেওয়া আছে? হ্যাঁ, ভি দেওয়া আছে। ভি দেওয়া আছে কত? তার বেগ অর্ধেক হয়, অর্থাৎ 1000-এর অর্ধেক কত? 500 মিটার পার সেকেন্ড। এবং তার বেগ 500 মিটার পার সেকেন্ড হয় কতটুকু দূরত্ব অতিক্রম করলে? দেওয়ালের মোট পুরুত্ব 1 মিটার, তাহলে দেওয়ালের অর্ধেক পুরুত্ব, অর্থাৎ এখানে এস দেওয়া আছে 0.5 মিটার। তাহলে আমার দেওয়া নেই কি? আমার দেওয়া নেই এ এর মান। তার মানে আলটিমেটলি এ থেকে আমি পাবো তার ত্বরণ, এবং সেখান থেকে আমি বাধাদানকারী বলের মান পাবো। তাহলে এখানে আমরা যে সূত্রটা প্রয়োগ করব সেটা হচ্ছে ভি স্কোয়ার ইজ ইকুয়ালস টু ইউ স্কোয়ার প্লাস 2as। এখানে এ সমান, তাহলে এ সমান সমান ভি স্কোয়ার মাইনাস ইউ স্কোয়ার বাই 2s। ভি এর মান কত? 500 স্কোয়ার মাইনাস ইউ এর মান 1000 স্কোয়ার ইন্টু 2 ইন্টু 0.5। তাহলে আমার এখান থেকে তার ত্বরণ আসে -7.5 ইন্টু 10⁵ মিটার পার সেকেন্ড স্কোয়ার। তাহলে তার ত্বরণ তথা যেহেতু মাইনাস হচ্ছে, তার মানে তার মন্দন হচ্ছে 7.5 ইন্টু 10⁵ মিটার পার সেকেন্ড স্কোয়ার। তাহলে তার বাধাদানকারী বল এফ এর মান হচ্ছে গিয়ে এফ ইজ ইকুয়ালস টু এম এ। এখানে এম কার? এম হচ্ছে বুলেটের ভর, যেটা হচ্ছে 0.5 না, আসলে 0.05, কারণ 50 গ্রামকে আমি 1000 দিয়ে ভাগ করলে আসে 0.05 কেজি ইন্টু 7.5 ইন্টু 10⁵
5। যেহেতু বলেই দিছে বাধাদানকারী বল, তাহলে আমার এর সামনে আর নেগেটিভ দেওয়ার প্রয়োজন নাই। এখান থেকে আনসার আসবে 37,500 নিউটন। এটাই হচ্ছে আমার প্রথম ম্যাথের ক্ষেত্রে আনসার, অর্থাৎ দেওয়ালটি তাকে 37,500 নিউটনে বাধা দিবে এবং যে ত্বরণটা সৃষ্টি করবে সেটা হচ্ছে -7.5 × 10⁵ মিটার পার সেকেন্ড স্কয়ার। এই মানটা আমাদের নেক্সট ম্যাথ অর্থাৎ 2 নম্বর ম্যাথে আমাদের লাগবে। সো এই মানটা মনে রেখো। এখন আমরা আমাদের 2 নং ম্যাথের দিকে চলেছি। এই 2 নং ম্যাথে আমাদের একটা জিনিসের উপরে বিশেষভাবে গুরুত্ব দিতে হবে, সেটা যে এই কোশ্চেনে আর বলা আছে কিনা। আর বলার মানে হচ্ছে দেয়ালের ভিতরে অলরেডি সে অর্ধেক 0.5 মিটার প্রবেশ করছে, সে আর কতটুকু যাবে। আর যদি আর কথাটা না থাকতো তাহলে আমি 0.5 প্লাস এরপর যতটুকু যাবে এই দুইটার যোগফল বের করতাম। বাট যেহেতু আমার বলে দেওয়া আছে আর কতটুকু ভিতরে যাবে, তাহলে আমার এখানে জাস্ট বের করতে হবে যে 0.5 মিটার যাওয়ার পর আর কতটুকু ভিতরে যেতে পারবে। এই কোশ্চেনটা আরেকভাবে জিজ্ঞেস করতে পারে যে দেয়ালটি সম্পূর্ণ পার করতে পারবে কিনা। দেওয়ালটি সম্পূর্ণভাবে পার করতে পারবে কিনা, এই কোশ্চেন আর এই কোশ্চেনটা দুইটা অলমোস্ট সেম টাইপের কোশ্চেন, যার কারণে আমরা এখন এগুলাকে দেখি। এখানে দেয়ালে অলরেডি সে 0.5 মিটার প্রবেশ করার ফলে তার আদিবেগ, এখন তার আদিবেগ ইউ সমান হচ্ছে 500 মিটার পার সেকেন্ড। আর সে থেমে যাওয়ার পর তার বেগ কত হবে, ভি সমান 0 মিটার পার সেকেন্ড। আমি 1 নাম্বার হতে তার ত্বরণ পাইছিলাম, এ পাইছিলাম কত, -7.5 × 10⁵ মিটার পার সেকেন্ড স্কয়ার। তাহলে এখন সেম সূত্রটা দিয়ে ভি স্কোয়ার ইজ ইকুয়ালস টু ইউ স্কোয়ার প্লাস 2as, এই সূত্র দিয়ে আমি কি এটা বের করতে পারবো না যে থামার আগে সে কতটুকু দূরত্ব অতিক্রম করবে। তাহলে সেটা যদি বের করি তাহলে এস সমান আসে ভি স্কোয়ার মাইনাস ইউ স্কোয়ার ডিভাইডেড বাই 2a, যেখানে ভি এর মান 0, ইউ স্কোয়ার মানে হচ্ছে 50 এর স্কোয়ার, নিচে 2 × -7.5 × 10⁵। তাহলে এখান থেকে আমরা আনসারটা পাবো হচ্ছে, আনসার আসে 0.1667 মিটার। তার মানে সে দেওয়ালের ভিতরে আর এইটুকু প্রবেশ করতে পারবে। আর এর মান কি, দেওয়ালের বাকি পুরুত্ব হচ্ছে 0.5, যার মান 0.5 এর থেকে ছোট। তার মানে সে সম্পূর্ণ দেওয়ালটি পার করতে পারবে না। আশা করি ম্যাথটা বোঝা গেছে। তো এই টাইপের ম্যাথও কিন্তু আমাদের বোর্ডে আসে। আমরা আগে এই টাইপের একটা ম্যাথ আমাদের লেকচারে অ্যাড করার কথা ছিল, বাট সামহাও সেটা ভুলে যাওয়ার কারণে এই লেকচারে সেটাকে অ্যাড করে দিলাম। তো আশা করি এই টাইপের ম্যাথ আসলে তোমরা আর এগুলাতে আটকাবা না।